রহস্যময় এক ভৌতিক অরণ্য। প্যারানর্মাল গল্প লেখক জোসেফ এ সিক্রো মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেনিংটন ট্রায়াঙ্গেল। অরণ্যে ঘেরা এই অঞ্চলটি এখনও অনেকের কাছেই রহস্যময়। এখানে প্রায়ই ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। এই অরণ্যে ঢুকলেই কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ, কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অদ্ভুত শক্তির প্রভাব আছে। তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। রহস্যময় অরণ্য বেনিংটন ট্রায়াঙ্গেল 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন। এই সময় হেনরি ম্যাকডওয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানা শ্রমিককে হত্যা করে। বিচারে ম্যাকডওয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি আসাইলামে পাঠানো হয়, কিন্তু তার আগেই সে জেলখানা থেকে পালিয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বেনিংটন ট্রায়াঙ্গেলের প্রবেশপথ। এর প্রায় 30 বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। 1920 থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজ ঘটনা যার রহস্য ভেদ করা এখনও কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। কিভাবে একের পর এক এসব নিখোঁজ ঘটনা ঘটেছিল, চলুন তাহলে তা জেনে আসি। প্রথম যে ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গেল তোলপাড় হয় তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালের 2 নভেম্বরের ঘটনা। 75 বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং ট্রায়াল রোড ও 9 নম্বর রোডের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের সাথে সামান্য এগিয়ে যান। এরপর থেকে তার সহযাত্রীরা তার আর কোনো হদিশই পায়নি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূরে থাক, তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। দ্বিতীয় ঘটনা। পরের ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পর, 1946 সালের 1 ডিসেম্বর। বেনিংটন কলেজের অধ্যয়নরত পোলা ওয়েলডেন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং ট্রায়ালের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্য দিয়ে যেতে দেখেছেন, কিন্তু সে আর কখনো জঙ্গল থেকে ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য $5000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে পলা হয়তোবা তার প্রেমিকের সাথে কানাডা চলে গিয়েছে। আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে পোলা, কিন্তু এর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তৃতীয় ঘটনাটি ঘটে তার 3 বছর পর, 1949 সালে 1 ডিসেম্বর তারিখে। জেমস টেড ফ্লোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেন্ট অ্যালাবান থেকে বাসে করে বেনিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসে যাত্রী ছিল মাত্র 14 জন, কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছানোর পর দেখা গেল জেমস বাসে নেই। বাস যাত্রীদের তথ্য মতে বাসটি কোথাও যাত্রা বিরতি করেনি, কিন্তু সেন্ট এলবান থেকে বাস যখন যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসতে দেখেছে। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও উঠেননি। আবার কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগের স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান, কিন্তু তারা কেউই বলতে পারেন না জেমস কোথায় হারিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার হলো জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তার আসনে পড়ে থাকতে দেখা যায়। চতুর্থ ঘটনা। পরের ঘটনাটি ঘটে পল জেপসন নামের এক 8 বছর বয়সী ছেলেকে নিয়ে। 1950 সালের 12ই অক্টোবর এক সকালের ঘটনা।
জেপসন ছিল তার মায়ের সাথে। তিনি এই সময় শূকর ছানাদের খাবার খাওয়াচ্ছিলেন, আর জেপসন বাড়ির চারপাশে ছোটাছুটি করছিল। ঘণ্টাখানেক পর মা ঘরে এসে দেখে জেপসন ঘরের আশেপাশে কোথাও নেই। জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট, দূর থেকেও যা সকলের চোখে পড়ার কথা। কিন্তু সার্চ টিম অনেক অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেননি। পঞ্চম ঘটনা। জেপসনের ঘটনার মাত্র 16 দিন পর, অক্টোবরের 28 তারিখ, 53 বছরের ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাতো ভাই হারবার্ট অ্যালসোনার সমারসেট রিজার্ভারের কাছে ক্যাম্পেইনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎই একটি ছোট স্রোতের নদী পার হতে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে যান। ভিজে যায় তার পরনের কাপড় চোপড়। এরপর তিনি হারবার্টকে একটু অপেক্ষা করতে বলেন। পোশাক পরিবর্তনের জন্য ফ্রিডা ফিরে যান ক্যাম্পে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি আসছেন না দেখে হারবার্ট ক্যাম্পে ফিরে আসেন, কিন্তু হারবার্ট ক্যাম্পে এসে ফ্রিডাকে খুঁজে পাননি। এলাকাটি ফ্রিডার কাছে বেশ পরিচিত, ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অস্বাভাবিক বটে। আবার শুরু হলো ব্যাপক তল্লাশি। 2 সপ্তাহ ধরে 300 জন অনুসন্ধানকারীর সমন্বয়ে গঠিত 5টি অনুসন্ধান টিম হেলিকপ্টার, এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্নভাবে তন্ন করে অনুসন্ধান চালিয়েও ফ্রিডার অস্তিত্ব কোথাও খুঁজে পায়নি। তবে অদ্ভুত এক ব্যাপার হলো, এই ঘটনার 1 বছর পর 1951 সালের 12 মে সমারসেট রিভার্সের কাছাকাছি এক জায়গায় ফ্রিডার দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু তার দেহ ময়নাতদন্ত করেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ফ্রিডাই একমাত্র নারী যার লাশটি খুঁজে পাওয়া গিয়েছিল। কেন ঘটছে একের পর এক এই অদৃশ্য হওয়ার ঘটনা? অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লাসটেনবারি মাউন্টেনের আশেপাশের এলাকাটি অভিশপ্ত ভূমি বলে মনে করেন। এলাকাটিতে বসবাস স্থাপনকারী প্রথম ইউরোপীয় অধিবাসীদের এক অংশের অভিমত। পাহাড়ের পিছনের আকাশের প্রায় সময় এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। বাতাসে ভেসে বেড়ায় এক মাদকতাময় গন্ধ, আর মাঝে মাঝে শোনা যায় নানা অদ্ভুত ধ্বনি। স্থানীয় কারো মতে এক বিশাল দৈত্যাকার প্রাণীর বাস রয়েছে জঙ্গলটিতে। এই প্রাণীটির অকথ্য আক্রমণের শিকার হয় অভিযাত্রীরা। অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যার ফলে কেউ এই জগতে প্রবেশ করতে গেলে সে দিকভ্রান্ত হয়ে হারিয়ে যায়। আবার অনেকের মতে ভিন্ন গ্রহের প্রাণীদের অবস্থান রয়েছে এই বেনিংটন ট্রায়াঙ্গেল জঙ্গলে। তাদের কারণেই ঘটছে এসব অস্বাভাবিকতা। আরেকটি মত হচ্ছে কোনো সিরিয়াল খুনি বনের মধ্যে বসতি গড়ে আছে, সেই এসব খুনের পিছনে দায়ী। বিষয়টি যদি সত্যি হয় তাহলে একটি প্রশ্ন মনে এসে দাঁড়ায়, এতগুলো হত্যাকাণ্ডের কোনো হদিশ কেন পাওয়া গেল না? একটি ছাড়া কেন পাওয়া গেল না আর কোনো মৃতদেহ? এরপরও এমন কিছু তথ্য এসব অদৃশ্য ঘটনার পেছনে পাওয়া যায় যেগুলো বেশ রোমাঞ্চকর। 1. সবগুলো হত্যাকাণ্ড একটি বিশেষ সময় ঘটেছে। শীতের সময় ছাড়া বছরের অন্য সময় কেন এমন ঘটনা ঘটে না? 2. 1942 ও 1950 সালের মধ্যে এসব অদৃশ্য হওয়ার ঘটনাগুলো ঘটেছে। 3. ফ্রিডা ছাড়া আর কারো কোনো হদিশ শেষ পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু কিভাবে ফ্রিডা তার তাঁবু থেকে অদৃশ্য হয়ে গেল সেটি একটি রহস্য। 4. হারিয়ে যাওয়ার পর অনুসন্ধান দল তদন্ত করে খুঁজেও ফ্রিডার কোনো হদিশ পায়নি, অথচ 1 বছর পর যে জায়গা থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন সেখানেই তার লাশ পাওয়া যায়, যা এক বড় রহস্য। 5. ফ্রিডা এবং রিভার দুজনেই বয়স্ক ব্যক্তি ছিলেন এবং এলাকাটি তাদের নখদর্পণের ছিল, তাই পথ হারিয়ে ফেলা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। 6. অপর 2 ভিকটিম ওয়েলটন ও জেপসন উজ্জ্বল লাল জ্যাকেট পরিহিত ছিল, ফলে অনেক দূর থেকে তাদের দেখতে পাওয়া যাওয়ার কথা, কিন্তু তাদের পরিহিত কোনো কাপড় পর্যন্ত পাওয়া যায়নি। 7. আবারও ওয়েলডন ও ট্রেডফোর্ড, এই 2 ভিকটিম 3 বছর ব্যবধানে একই তারিখে অদৃশ্য হয়ে যান, যা বেশ কাকতালীয়। 1937 সালের পূর্বে এলাকাটি বেশ জনবহুল ছিল।
কিন্তু 1937 সালের দিকে গ্যাস্টনবাড়ি শহরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর দেখা দেয়, ফলে অনেক লোকের প্রাণহানি ঘটে। সেই সময় নগরটি পরিত্যক্ত হয়। 2010 সালের একটি আতশোধমারির তথ্য অনুযায়ী এই এলাকাটিতে সব মিলিয়ে মাত্র 8 জন বাসিন্দা বাস করে। বর্তমানে এটি ভূতের শহর হিসেবেই পরিচিত।